এসএসসিতে কেউ পাশ না করা স্কুলগুলোর মান নিয়ে প্রশ্ন, ঝরে পড়াকে দায়ী করছেন শিক্ষকরা। স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। শিক্ষার্থী ভেদে মূল্যায়নের ভিত্তি ঠিক করার তাগিদ শিক্ষাবিদদের। মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়, তো সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে। চাঁদপুরে বাস ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। কুমিল্লায় মহাসড়কে আজও দীর্ঘ যানজট, নড়াইল ও কুষ্টিয়ায় বেহাল সড়কে ভোগান্তি। আমাকে খুব দুরবস্থা চলতেছে রাস্তা, মালামাল নিয়ে যাইতে পারছে না। পৌরবাসী হিসাবে আমি এর থেকে পরিত্রাণ চাই। বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়েছে বেশ কয়েকটি মোটরসাইকেলও। দগ্ধ চালককে আনা হয়েছে ঢাকায়। নীলফামারীতে জব্দ করা আমদানি নিষিদ্ধ কীটনাশক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, 2 সপ্তাহেও মামলা না হয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। অপরিকল্পিত ড্রেজিংকে দুষছেন স্থানীয়রা। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। পাকা রাস্তা সহ আমার জমি সহ বাইরে গেছে। কেলা জমি না ছিল, নদী ভাঙ্গা গেল, গান কি করে রাখাম। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ভয়াবহ এই ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে। অন্যদিকে ছাত্রছাত্রী ঝরে পড়াকে কারণ হিসেবে দুষছেন শিক্ষকরা। বোর্ড কর্মকর্তারা জানান, এসব স্কুলের প্রধানদের থেকে নেওয়া হবে ব্যাখ্যা, পরবর্তীতে গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গ্রামের মেঠোপথের পাশে ঠায় দাঁড়ানো ছোট্ট একটি স্কুল। বন্ধ গেট দেখে বোঝার উপায় নেই শেষ কবে খোলা হয়েছিল। এই বছর এসএসসিতে স্কুলটির 13 শিক্ষার্থী অংশ নেয়। দুর্ভাগ্যক্রমে কেউই পাশ করতে পারেনি। এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করেনি রাজশাহী বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান 6টি। শিক্ষক না ভালো, আবার আমার ভিডিও যা বলেছি বই দেখালে ইত্যাবু, তাও কিছু বলার নাই। 11 জন পরীক্ষা দিচ্ছে, 11 জন আপনার গণিতেই ফেল করেছি। আচ্ছা, অন্য সব সাবজেক্টেই তো পাস আসি। আইসা আপনার মনে করেন মাস্টাররা ওই অফিস ঘরে বসবে, বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে, ছেলে পেলে ওই খেলাধুলা একটু করে করবে। এসএসসিতে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে দিনাজপুর বোর্ডে এরকম স্কুলের সংখ্যা 18টি। তার মধ্যে একটি কুড়িগ্রাম সদরের পূর্ব কুমোরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। সাইনবোর্ড ছাড়া কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। মাত্র একজন শিক্ষার্থী এসএসসি দিয়েও পাশ করতে পারেনি। জেলার 4টি বিদ্যালয়ে একইভাবে ফল বিপর্যয় হয়েছে। ভুতুরে বাড়ির মতো পরিবেশ দেখা যাচ্ছে। আমরা চাই এখানে উন্নয়ন হোক। যেহেতু আমাদের স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। এখানে এই কারণে খারাপ হয়েছে। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। ঠাকুরগাঁয়ের 5টি বিদ্যালয় রয়েছে সেই তালিকায়। তাই সারা দেশে এসএসসির ফল প্রকাশের পর যখন শিক্ষক শিক্ষার্থীরা আনন্দে মেতেছে, তখন সেসব স্কুলে শুনশান নীরবতা। কয়েকটি স্কুল একেবারেই জনমানবহীন। সন্তানদের ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষকরা দায় এড়াতে বলছেন নানা সমস্যার কথা। আমার মেয়ে এখানে পড়ছে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের। এবার মেট্রিক পরীক্ষা দিছে, ফেল করছে 3 সাবজেক্ট। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। আর বিশেষ তো দেখতেছেন যে স্কুলের কি অবস্থা। এইরকম একটা প্রতিষ্ঠানে কোনো আর্টসের কোনো স্টুডেন্ট নেই, বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু আমাদেরকে
তাদেরকে সায়েন্সই স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। এরা যখন সায়েন্স নিয়ে নিল, এখন আজকে যেটা রেজাল্টে দেখা গেল যে ওরা সায়েন্সের সাবজেক্টে ফেল করছে, আর্টসের সাবজেক্টগুলো রেজাল্ট ভালো, এবং সব মিলে যে মানে রেজাল্টের গ্রেড এটাও আবার ভালো আছে, কিন্তু সায়েন্সের সাবজেক্ট খারাপ করছে। যশোর বোর্ডের 11টি স্কুলের কোনো পরীক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়নি। এসব বিষয়ে বোর্ড কর্মকর্তারা বলছেন, সেসব বিদ্যালয়ের প্রধানদের থেকে নেওয়া হবে লিখিত ব্যাখ্যা, সেই সাথে সরেজমিনে তদন্ত করার কথাও জানান। একজনও পাস করে নাই, তাদের জন্য আমরা বোর্ড থেকে একটা টিম তৈরি করব। এই টিম সশরীরে গিয়ে সরেজমিনে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে জানাবো। শিক্ষক আছে, শিক্ষার্থী হাতে সংখ্যা কম, কিন্তু সংখ্যা কম হওয়ার কারণেও ফেলের যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি, এবং এর বিষয়ে আমরা পরবর্তী তাদের কাছ থেকে যে লিখিত চেয়েছি, লিখিত চাওয়ার পরে আমরা ফলো আপ দেব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শিক্ষার্থীদের যা শেখানো হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন হয়নি বলেই এসএসসি ও সমমানে অকৃতকার্য হয়েছে লাখ লাখ শিক্ষার্থী, এমন মন্তব্য শিক্ষাবিদদের। এসব শিক্ষার্থীদের 1 বছর সময় নষ্ট না করে 2 মাসের মধ্যে আবারও পরীক্ষায় বসানোর চিন্তা করা যেতে পারে বলে মত তাদের। শিক্ষাবিদরা মনে করেন, ছাত্রছাত্রীদের মূল্যায়নের দর্শন কি হওয়া উচিত তা ঠিক না করলে এমন অকৃতকার্যের হার ভবিষ্যতে আরও বাড়বে। আল আমিন হক অহনের প্রতিবেদন। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার পাশ করতে পারেনি 6,90,608 জন পরীক্ষার্থী। 312 প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই। ফেল স্টুডেন্টরা করে নেই, ফেল আমরা করেছি, যারা শিক্ষা নিয়ে কাজ করি, নীতি নির্ধারণ করি, কারিকুলাম বানাই, পাঠ্যপুস্তক বানাই, শিক্ষক নিয়োগ দেই, ওভারঅল সিস্টেমটাকে যারা আমরা অপারেট করি, এটা আসলে আমাদের ফেলিওর। শিক্ষা জীবনের 10 বছর শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়া গেলে এই অবস্থা হতো না বলে মত শিক্ষাবিদদের। সবাই হয়তো নির্দিষ্ট মানদণ্ড উতরে যেতে পারবেন না, কিন্তু শিক্ষার্থী ভেদে মূল্যায়নের ভিত্তি কেমন হবে তার সুনির্দিষ্ট নীতিমালা দরকার। আমি শুনলাম শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়, তো সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে, তো যাতে তারা ভালো করে লিখতে পারে। আমাদের যে মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। আমরা জানি না প্রশ্ন কীভাবে করতে হয়, প্রশ্ন করতে হয় কারিকুলামের উপর ভিত্তি করে, অর্থাৎ যে লার্নিং আউটকামগুলো আছে, যে কম্পিটেন্সিগুলো আছে, যেগুলো তার অ্যাচিভ করার কথা, সে কী পারার কথা, কী শেখার কথা, এর উপরে ভিত্তি করে তাকে প্রশ্ন করার কথা। আমরা প্রশ্ন করে ফেলতেছি আমরা কন্টেন্ট বেসড প্রশ্ন, তো যার কারণে কারো যদি কোনো কন্টেন্টটা পড়া থাকে সে ভালো করে, অথবা কমন পড়ে সে ভালো করে। প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দায়বদ্ধতা নিয়েও। মেধাবী, দক্ষ আর আগ্রহীদের শিক্ষক হিসেবে আনতে না পারার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদেরকেও। সকল ক্ষেত্রে জাতির সেরা, মেধাবী, আগ্রহী, দক্ষ, যোগ্যদের শিক্ষকতায় নিয়োজিত করা দরকার। সারা দুনিয়াতে এটাই হয়। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে, সামাজিক মর্যাদা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু তারা উপরের লেভেলে থাকে। যারা পাশ করতে পারল না তাদের 1 বছর নষ্ট না করে দ্রুত পরীক্ষায় বসানো যায় কিনা সেটি নিয়েও ভাবা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। এদেরকে নিয়ে কি কোনো ব্যাকআপ প্ল্যান আছে যে ওরা এখন ফেল করলো, এবার ফেল করলো, যে দেখা গেল যে 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করেছে, তা আমি তাহলে কি করব? আমি তাকে ওই 2 সাবজেক্টে সে ফেল করেছে, তাকে কি 2 মাস পরে আবার পরীক্ষা তার জন্য আমি নিচ্ছি? আমি আমার মেকানিজমটা কি? আমি কি তাকে একবারে বাতিল করে দিলাম? তো এই পুরো বিষয়টা নিয়ে আমাদের আসলে পলিসিগতভাবে কোনো নীতিমালা, যে আমরা যে বারবার যে বলি যে শিক্ষার জন্য একটা নীতিমালা, এই নীতিমালাটা না থাকার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। জানান, পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না আনলে পাশ ফেল নিয়ে যে সংকট তৈরি হচ্ছে তার সাময়িক সমাধান হলেও আখেরে ভুগতে হবে জাতিকেই। গত 25-30 বছর বিশেষ করে মাধ্যমিক শিক্ষা নিয়ে অনেক পরীক্ষণ হয়েছে, সেই পরীক্ষণ খুব একটা কাজে আসেনি। যেমন সৃজনশীল প্রশ্ন আমরা জানি এর কোনো সুবিধা হয়নি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকালে বানিয়াচর পাটোয়ারি বাড়ি এলাকায় চাঁদপুর
কুমিল্লা মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকাগামী আল আরাফা পরিবহনের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বালুবাহী ট্রাকের। এতে ঘটনাস্থলে মারা যান ট্রাক চালক আব্দুল ওহাব, বাসের চালক কামাল হোসেন ও সুপারভাইজার শোভন মিয়া সহ 3 জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বালু ট্রাকের ড্রাইভার তার সাইডে ছিল, কিন্তু আলারফা বাসের রং সাইডে যাওয়ার পরবর্তীতে তারা দুজনের নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্যাসেঞ্জার ট্রাকের ড্রাইভার হেল্পার 3 জন মারা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আজও যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আমতলী থেকে সোয়াগাজী পর্যন্ত অন্তত 15 কিলোমিটার এলাকা জুড়ে ঢাকামুখী লেনে গাড়ির জট দেখা দিয়েছে। স্থানীয়রা জানায় মহাসড়কের আমতলী অংশ দীর্ঘদিন ধরেই বেহাল, খানাখন্দে ভরা সড়কের কোথাও কোথাও সংস্কার কাজ চলছে। চলমান কাজ আর খানাখন্দের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। হাইওয়ে পুলিশ জানিয়েছে যানজট নিরসনে কাজ করছে তারা, তবে সড়ক সংস্কার কাজ চলমান থাকায় ধীর গতিতে চলছে গাড়ি। ওই বৃষ্টির কারণে রাস্তা ভাঙে গেছে, ওই জায়গা ক্যান্টনমেন্টের আগে দিয়ে একদিন ওই জায়গাতেই যাম। 3 ঘন্টার উপরে, আজকে প্রায় 10 দিনের উপরে জামটা। আমরা চট্টগ্রাম থেকে আসছি, মনে করেন এখানে যাবো প্রায় 2 ঘন্টার মতো। নড়াইলের লোহাগড়া নড়াগাতি সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। 6 মাসে এই কাজ শেষ হবার কথা থাকলেও তা শেষ হয়নি 3 বছরেও। বেহাল সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস সড়ক বিভাগের। সড়কের বিভিন্ন অংশে ছোট বড় গর্ত, নেই পিচের অস্তিত্ব। বছরের পর বছর ধরে বেহাল নড়াইলের লোহাগড়া নড়াগতি সড়কের খাসিয়াল বাজার থেকে দেবদুন পর্যন্ত অংশ। বর্ষায় এই পথে চলাচলে বেড়েছে ভোগান্তির মাত্রা। 2022 সালে সড়কের এই 5 কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 12 কোটি টাকা। পরের বছর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স, কিন্তু 9 মাস ধরে খোঁড়াখুড়ি আর কিছু পাথর ফেলার পর তারা কাজ বন্ধ করে দেয়। 6 মাস প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি 3 বছরেও। আমাকে খুব দুরবস্থা চলতেছে রাস্তা, এই অঞ্চলের লোক চলাচল করতে বিশাল একটা অসুবিধা আছে, বিশাল অসুবিধা। রোগী নিতে গেলেও যে তাদের যে কত কষ্ট আর কত যে দুর্ভোগ, এ যদি কারোর থাকে সে ছাড়া অন্য কেউ বোঝে না। সড়ক সংস্কার ও উন্নয়নের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা, তবে তাতেও কাজ হয়নি। বিগত 3 বছর আমাদের এই রোডটা পড়ে আছে এবং অনেক মানববন্ধন করেছি। এই রোডে ধান রোপণ হয়েছে। উপর মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয় যে 6 মাসের মধ্যে এটা করে দিচ্ছি, 3 মাসের মধ্যে করে দিচ্ছি, কিন্তু বাস্তবে আমরা কোনো কাজ হতে দেখি। সড়ক বিভাগ জানায় প্রকল্পের কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাদ দেওয়ার পাশাপাশি করা হয়েছে জরিমানাও। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। টেন্ডারটি অ্যাপ্রুভ হয়ে ওয়ার্ক অর্ডার আমরা প্রায় মাসখানেক হলো দিয়ে দিয়েছি। তো যেহেতু বর্তমানে একটু বর্ষা মৌসুম, এই সময় বিটুমিনের কাজ করা কঠিন হয়ে যায় এবং আমাদের নির্দেশনাই আছে বর্ষাকালে বিটুমিনের কাজ করা যাবে না। তো আশা করি একটা বর্ষা একটু কমা শুরু করলে এই কাজটি ঠিকাদার শুরু করবে এবং আগামী ডিসেম্বরের ভিতরে 5 কিলোমিটার সড়ক সাবমিশন এর কাজ সম্ভব। সড়কটির অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ব্যয় ধরা হয়েছে 5 কোটি 93 লাখ টাকা। তাসমিয়া বিনতে আলো মরিন, যমুনা নিউজ। কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়কের চিত্র দেখলে মনে হবে কোনো অজপাড়া গায়ের দৃশ্য। নাগরিকদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। 24 পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকরা এড়িয়ে গেছেন সড়ক উন্নয়নের কার্যক্রম। এটা কুষ্টিয়া মোহিনী মিল এলাকার এমএমসি সড়কের অবস্থা। একেবারে সড়কের মাঝখান ভেঙে দেবে গেছে ড্রেনেজ এবং ড্রেনের পানি এই সড়কের মাঝখান দিয়েই প্রবাহিত হচ্ছে। হয়তো আর কিছুদিন পরেই এটি আরও দেবে বসে গেলে এর অবস্থাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে যাবে।
কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন এই রাস্তা খারাপ, মনে হচ্ছে পুকুর নদী হয়ে যায়। পৌরসভার যে দায়িত্বে আছে ইনারা কোনো রকম ভ্রুক্ষেপ নেয় নাই। কষ্টদায়ক ব্যাপার। আমরা একজন পৌরবাসী হিসাবে আমি এর থেকে পরিত্রাণ চাই। ভাঙ্গা সড়কের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, অন্যদিকে ভোগান্তি বেড়েছে সড়কের পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। কালকে 3 বার ভাঙেছে, সমস্যা তো হয়। প্রতিদিন শহরে আসে, তাতে বৃষ্টি কাদার সময় হলে আমাদের খুবই কষ্ট হয়। সরকারকে ক্ষতিগ্রস্ত করছে, পৌরসভা জানে না ওখানে ভালো ড্রেন আছে, তাহলে কেন ওখানে ভাঙবে? বাসিন্দাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণেই জনদুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। এখন তো সম্পূর্ণ রাস্তায় ভাঙা, রাস্তা কাজ করার কোনো লোকই নাই। মালামাল নিয়ে যাইতে পারছে না, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যাইতে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক জানান, সমস্যা সমাধানে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পৌরসভার 101টি ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে দ্রুত মেরামতের আশ্বাস তার। গত মাসের রেজুলেশন আমাদের 101টি রাস্তা আইডেন্টিফাই করা হয়েছে। পৌরসভার সক্ষমতা অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাব। টেন্ডার প্রক্রিয়া অচিরেই শুরু হবে। পুরো পৌরসভারই 101টি রাস্তা তালিকা করা হয়েছে এবং আমরা পৌরসভার সক্ষমতা অনুযায়ী অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাবে এবং সেগুলোর কাজ শুরু হবে। 24 পরবর্তী সভায় কুষ্টিয়া পৌরসভায় যেসব কর্মকর্তারা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন, তারা মূলত পৌরসভার উন্নয়নে খুব বেশি নজর দিতে পারেননি, যার ফলে কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। তবে পৌর নাগরিকেরা খুব দ্রুতই এই অবস্থা থেকে মুক্তি চান। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। অবশেষে পদ্মা সেতু হয়ে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হলো সরাসরি ট্রেন চলাচল। সোমবার বিকেলে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বহুল প্রতীক্ষিত অভিযাত্রী কমিউটার। ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এই রেল যোগাযোগ জেলার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন সহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সন্ধ্যা নামতেই উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোপালগঞ্জ রেল স্টেশন। বহু প্রতীক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই আনন্দে ভাসেন অপেক্ষমান মানুষ। 2018 সালে গোপালগঞ্জে রেল লাইন স্থাপনের পর একই বছর গোপালগঞ্জ রাজশাহী রুটে চালু হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। তবে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু হয়ে সরাসরি ট্রেন রাজধানী ঢাকার সাথে যুক্ত হবে। সেই অপেক্ষা শেষ হয় সোমবার। বহুল প্রতীক্ষিত অভিযাত্রী কমিউটার পদ্মা সেতু হয়ে সোমবার সন্ধ্যা 7:10 গোপালগঞ্জ পৌঁছায়। 18 সাল থেকে ট্রেন চালু হয়েছে, তবে রাজশাহী দুর্ভাগ্যবশত, কিন্তু আমাদের গোপালগঞ্জের যে যোগাযোগটা এটা হচ্ছে কি ঢাকামুখী। আমি নিজের থেকে আসছি প্রথম প্যাসেঞ্জার, আমি খুব ভালোই এখানে এসে কথাবার্তা সবাই ভালোই পেলাম। আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া গোপালগঞ্জবাসী রেলে চড়ে ঢাকা যাব, আজকে সেই আশা পূরণ হচ্ছে। ট্রেন আসার খবর পেয়ে আগে থেকেই গোপালগঞ্জ রেল স্টেশনে জড়ো হন কয়েক হাজার মানুষ। ট্রেনটি স্টেশনে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানানো হয় যাত্রীদের। আমরা গোপালগঞ্জবাসী গর্বিত যে আমাদের এমপি মহোদয়গণ এই ট্রেনটা চালু করেছে। আমাদের অনেক ভোগান্তি ছিল বাসে যাওয়ার জন্য, এখন সে ভোগান্তি থাকবে না। 145 টাকার ভিতরে আমি ঢাকা যেতে পারতেছি, এর থেকে আনন্দের কিছু হইতেই পারে না। রেল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে 8টি কোচে 609টি আসন থাকবে ট্রেনটিতে। শনিবার ছাড়া সপ্তাহের 6 দিন ঢাকা গোপালগঞ্জ রুটে চলবে ট্রেনটি। ট্রেনটি 609টি আসন নিয়ে চলাচল করবে আপাতত, এবং কোচ সংখ্যা হচ্ছে 8/16। ট্রেনটি চলার ফলে গোপালগঞ্জবাসী অনেকভাবে উপকৃত হবে। জেলার মানুষের জীবনমান উন্নয়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই জানান গোপালগঞ্জের জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী এবার বাংলাদেশের 64টি জেলায় যে বরাদ্দ দিয়েছেন, আমাদের গোপালগঞ্জের অবস্থান সেখানে পঞ্চম। আগামীতে আমরা নতুন বগি বলেন, নতুন চেয়ার কোচ, নতুন এসি কোচ যা যা চালু করা দরকার ইনশাআল্লাহ আমরা 6 মাসের মধ্যে করতে চাই। প্রতিদিন বিকেল 3:13 ঢাকা থেকে ছেড়ে যাওয়া অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা 6:45। একই দিন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা 7:25 ছেড়ে ঢাকায় ফিরবে রাত 10:25। জারিন অর্নি, যমুনা নিউজ।
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে 3 দিন ধরে বন্ধ সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার হাজারো মানুষ। এর আগে রোববার সকালে রাজাপুর উপজেলার জালবাড়ি খালের ওপরের লোহার ব্রিজটি বালুবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে। জাহাজটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হলেও ব্রিজটি সংস্কার না হয় বন্ধ হয়ে পড়ে যান চলাচল। এ ঘটনায় 3 উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি চরমে। বাধ্য হয়ে নৌকা দিয়ে চলছে পারাপার। দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। এলজিডির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা লিখিতভাবে জানাচ্ছি যে যাতে দ্রুত স্বল্প সময়ের মধ্যে এটি পুনরায় মেরামত বা সংস্কার করে চলাচলের উপযুক্ত করা যায়। বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন একজন। দুপুরে হাসপাতালের পুরনো ভবনের নিচে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ করে অ্যাম্বুলেন্সটি বিস্ফোরিত হয়। অল্পের জন্য রক্ষা পান রোগী ও স্বজনরা, তবে দগ্ধ হন অ্যাম্বুলেন্স চালক। এ সময় পুড়ে যায় অ্যাম্বুলেন্সের 2 পাশে থাকা 9টি মোটরসাইকেল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দগ্ধ চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বেকায়দা আগুন ধরেছে, তখন মানুষ দিকবিতে খাড়াইয়ে দৌড়াদৌড়ি করতেছিল। আমরা 2-3 জনের সরাই দিচ্ছি, একটা বাচ্চারে সরাই দিচ্ছি। বিকট শব্দে বাস্ট হয়ে গেছে, নিচে ধোঁয়া এবং আগুন। অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়। বাস্ট হলে তার গাড়িতে আগুন ধরে যায়। তখন তিনি নিজেকে বাঁচানোর জন্য যখন বের হতে যান তখন নাকি তার মাজার উপরের অংশে আগুনে দগ্ধ হন। ঝালকাঠিতে ষাটোর্ধ্ব এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে বেল্লাল শিকদার ও নাসির নামে 2 যুবককে আটক করে পুলিশ। এর আগে গতকাল রাতে সদর হাসপাতালের পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায় রাতে কয়েকজন যুবক তাকে খাবার খাওয়ানোর কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তার উপর চালায় পাশবিক নির্যাতন। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রতিবাদে 2 ভারতীয় কৃষককে আটক করে স্থানীয়রা। পরে দুপুরে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর 2 দেশের আটককৃত 3 নাগরিককে ছেড়ে দেওয়া হয়। এর আগে সকালে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সীমান্তের পাশে জমিতে ফসল চাষ করতেন কৃষক আব্দুল মান্নান। সেখানে কীটনাশক স্প্রে করতে গেলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। এই খবর ছড়িয়ে পড়লে সীমান্তে থাকা 2 ভারতীয় কৃষককে আটক করে স্থানীয়রা। নীলফামারী সৈয়দপুর বিসিক শিল্পনগরের একটি সিলগালা গোডাউন থেকে জব্দ করা 88 টন নিষিদ্ধ কীটনাশক উধাও হয়ে গেছে। গত 29 জুলাই বিষয়টি জানাজানি হলেও এখনও ওর কোনো হদিস মেলেনি। হয়নি কোনো মামলাও। 2 কোটি টাকার মালামাল উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরী, এখানেই একটি গুদামে জব্দ করা 88 টন নিষিদ্ধ কীটনাশক ব্রিফার G5 রাখা ছিল, কিন্তু 2 কোটি টাকার বালাইনাশক এখান থেকে উধাও হয়ে গেছে। ঘটনাটি সামনে আসে 29 জুলাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জব্দকৃত নিষিদ্ধ বালাইনাশক ধ্বংস করতে গেলে দেখতে পান গুদাম ফাঁকা। 93 টনের মধ্যে 88 টনই গায়েব। পরে ম্যাজিস্ট্রেট ধ্বংস অভিযান পরিচালনা না করেই চলে যান। তৎকালীন সৈয়দপুর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার উপস্থিতিতে জব্দ করা মালামাল সিলগালা করা ছিল এবং তার তদারকির দায়িত্ব তৎকালীন বিসিক কর্মকর্তাকে দেওয়া ছিল এবং সিলগালা অবস্থায় মালামাল অক্ষত অবস্থায় রাখা ছিল। আমি যেটা আর কিছু মন্তব্য করতে পারছি না। দায়িত্বপ্রাপ্ত বিসিক কর্মকর্তা জানান, গুদামের পেছনের দেয়ালের কিছু অংশে নতুন প্লাস্টারের চিহ্ন দেখা গেছে। হয়তো সেখান দিয়ে বালাইনাশকগুলো সরানো হতে পারে, তবে এ বিষয়ে কিছুই জানেন না তিনি। আমি প্রতিদিন এটা খোঁজখবর রেখেছি। আপনারা তো জানেন আমি 9টা টু 5টা পর্যন্ত থাকি অফিস টাইম। পরবর্তীতে দেখা যাচ্ছে আমি উক্ত মালিক গোডাউনের মালিক প্লাস আমার যে নিরাপত্তা প্রহরী ছিল তাদেরকেও আমি বলে গেছি যে এই তালায় যাতে কখনো হাত দেওয়া না হয়। সবাই সতর্ক ছিল, বাট তারপরও চোরেরা কীভাবে যেন এটা আর কি অপসারণ করেছে এটা কোনো বলতে পারছি না। 2024 সালের 25 জুন বিসিকের গুদাম থেকে নিষিদ্ধ বালাইনাশক যশোরে নেওয়ার সময় প্রশাসনের অভিযানে ধরা পড়ে। পরে কৃষি কর্মকর্তার মামলায় 57 দিন কারাগারে ছিলেন কীটনাশকের মালিক মনোয়ার হোসেন। আমি তো ভাই যেহেতু পা ফেলি নাই আর চলতে দেখিয়ে নেই, আমি এই সম্বন্ধে কোনো কিছু বলাটাও আমার বোকামি ভাই। আমি কেমন করে বলবো এটা, যেহেতু আমি ভিতরে ঢুকি নেই, জানি না। ওই এলাকার ঘাসের সাথেও পরিচয় আমার নেই। পুলিশ বলছে আদালতের নির্দেশ মোতাবেক দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে। যখন ধ্বংস করবে এমত অবস্থায় সবারই মনে একটা যে মালামাল তো অনেক, এখানে মাল তো কই বেশি একটা তো মাল নাই, ধ্বংস
হয়নি ওই দিন। এখন পরবর্তী বিজ্ঞ আদালতের আদেশ যেভাবে হবে সেভাবে আমরা কাজ করব। G5 ফসলের বিভিন্ন পোকা দমনে ব্যবহৃত হয়, কিন্তু বালাইনাশকটি মানুষসহ বেশিরভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। 2023 সালে বাংলাদেশ এটি নিষিদ্ধ করে। তাপস সরকার, যমুনা নিউজ। সাভারে একটি রুফটপ সোলার পিভি প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন চালু করেছে গুঞ্জে ইউনাইটেড লিমিটেড। সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত নিজস্ব কারখানার ছাদে প্রকল্পের উদ্বোধন করা হয়। 424 কিলোওয়াটের পিক ক্ষমতার সোলার পিভি প্রকল্পটি ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুঞ্জে কর্পোরেশনের যৌথ উদ্যোগে স্থাপন করা হয়। কর্তৃপক্ষ জানায়, শিল্প খাতে টেকসই পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার প্রসারে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 722টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ প্রকল্পটি কারখানার প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করছে। কর্তৃপক্ষ আরও জানায়, অতিরিক্ত জমি ব্যবহার না করে প্রতিষ্ঠানের ছাদ কাজে লাগিয়ে কার্যকরভাবে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করার দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রকল্পটি। ইউনাইটেড গুঞ্জে লিমিটেডে একটা 400 কিলোওয়াট 400 কিলোওয়াটে সোলার রুফটপ সোলার স্থাপন করা হয়েছে এবং এইটা ইতিমধ্যেই আমাদের এটা ব্যবহার হচ্ছে। রুফটপ সোলারটা এখানে 400 থেকে 420 কিলোওয়াট যে সেভিংসটা হবে, সেইখানে আমরা যেখান থেকে ফসিল ফুয়েল থেকে যে এনার্জিটা নেই সেটা আর লাগতেছে না। ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে দিশেহারা জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দারা। একের পর এক নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, পাকা সড়ক ও ফসলি জমি। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে ড্রেজিংয়ের কারণেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 11 সদস্যের সংসার হলেও জমিতে ফসল ফলিয়ে সচ্ছলতার সাথেই কাটত জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি গ্রামের কৃষক আব্দুল মজিদের দিন। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হবার জোগাড় ষাটোর্ধ্ব মজিদের। অব্যাহত নদী ভাঙনে বিলীন হয়ে গেছে তার জমি জমা। পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতেছে। আমার এই 90% জমি এখানে। এই 90% জমি দিয়ে আমার বউ বাচ্চা গরু বাছুর সব চলে। আমার যেমন মনে করেন আর আবাদি কোনো জমি নাই। এই জনপদকে প্রতিদিনই একটু একটু করে গ্রাস করছে ব্রহ্মপুত্র। নদী গর্ভে গেছে বাড়িঘর, আবাদি জমি, ভেঙে গেছে পাকা সড়কও। চোখের সামনে সব হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এই বাড়ি গজল ভেঙে যায়, আমরা কি করি খামু? তাহলে মনে করেন যে আমরা আর কোনো মিহে যাওয়ার কোনো অবদান নাই। টাওয়ার ছিল নদীর পশ্চিম পাশে, ওখান থেকে ভাঙ্গা মানে এত দূর পর্যন্ত আসছে। আর রাস্তা ছিল 1 কিলোর বেশি রাস্তা, মানে নদীত পড়ে গেছে। এই এলাকার গরু কাঙাল যা আছিল সব কিছু যায় নদীর ভিতরে। পোলাবানের খাদ্য মিলব না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হয়, তবুও স্থানীয়ভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়া ভাঙনের কারণ হিসেবে সরকারিভাবে ড্রেজার দিয়ে নদী খননকেও দুষছেন তারা। আশেপাশে যে কাম করতে আছে আঙ্গুরে কোনো কাজ করে না। এলা জমি আসিল নদী ভাঙ্গা গেল, এখন কি করে রাখাম? দেশের সরকার থাকতে যদি এইভাবে আমরা নদীতে ভাইসা জায়গা যমুনার নাগাল, তাহলে আমরা কিভাবে চলবো? 2 বছর আগে সরকারি একটা প্রজেক্টের মাধ্যমে নদীটা খনন করা হয়। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার বেশ কিছু জায়গা যেগুলো ভাঙন কবলিত সেগুলো সরজমিন ভিজিট করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে বারংবার সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তার প্রেক্ষিতে বেশ কিছু জায়গায় কিন্তু ইতোমধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজটি গতকাল শুরু হয়েছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।